গতদিন আমরা ট্রেজারি ম্যানেজমেন্টের আগেরটা দেখেছিলাম। এখন আমরা দেখব ঋণযোগ্য তহবিলের বাজার বলতে কি বোঝেন, এটা আমরা আলোচনা করব। তো ঋণযোগ্য তহবিলের বাজার হলো একটি অর্থনীতি মডেল যা সুদের হারের জন্য বাজারের ভারসাম্য বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। এটি ঋণ গ্রহীতা এবং ঋণ দাতাদের মিথস্ক্রিয়া দ্বারা জড়িত, যেখানে ঋণযোগ্য তহবিলের সরবরাহ এবং সঞ্চয়কারীদের কাছ থেকে এবং ঋণযোগ্য তহবিলের চাহিদা ঋণ গ্রহীতার কাছ থেকে সুদের হার দ্বারা নির্ধারণ হয়। তাহলে ঋণযোগ্য তহবিলের বাজার বলতে যেটা বোঝাই আমরা, যে এটা কিরকম, যে একটি অর্থনৈতিক মডেল যা সুদের হার দ্বারা নির্ধারিত হয়, বাজারে ভারসাম্য বিশ্লেষণ করতে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের সুদের হার দ্বারা আমাদের এই বাজারটা, ঋণযোগ্য তহবিলের বাজারটা নির্ধারণ হবে, যে একজন ডিপোজিটর কত টাকা ইন্টারেস্টে তার ব্যাংকে ডিপোজিট করবে, আর লোন গ্রহীতা একজন লোন গ্রহীতা কত পার্সেন্ট ইন্টারেস্ট হলে সে লোন নিবে। এই যে সুদের হার দ্বারাই দুটা কিন্তু দুই পক্ষ কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে, একটা হচ্ছে ডিপোজিটর, একটা হচ্ছে আমাদের লোন গ্রহীতা, একটা হচ্ছে জমাকারী যারা যারা জমা করে ব্যাংকে তারা, আর একটা হচ্ছে ঋণ গ্রহীতা যারা ঋণ নেই। এই দুইটা আমরা কি করি, সুদের হার দ্বারা নির্ধারণ হচ্ছে দুজনেই। তো এটা আমরা দেখবো, চিত্র সাহায্যে দেখবো, পরে আলোচনা করা আছে। এই বাজারে সঞ্চয়কারীরা সরবরাহের দিকে রয়েছে। এই বাজারে সঞ্চয়কারীরা যারা সঞ্চয়কারী তারা সরবরাহের দিকে রয়েছে, মানে তারা ডিপোজিটর অর্থাৎ জমাকারীর দিকে রয়েছে, কারণ তারা ঋণ গ্রহীতার কাছ থেকে অর্থ সরবরাহ করতে ইচ্ছুক। অন্যদিকে ঋণ গ্রহীতারা সঞ্চয়কারীদের অর্থের চাহিদা প্রদান করে। তো এখানে আমরা যেটা দেখবো, যারা ডিপোজিটর তারা অর্থের সরবরাহের দিকে রয়েছে, মানে তারা জমা করে, আর ঋণ গ্রহীতা তারা অর্থের চাহিদার দিকে রয়েছে, ডিমান্ডের দিকে রয়েছে, যারা চাহিদা করে, যারা ব্যাংকের কাছ থেকে, মূলত দুজনেই একটা ব্যাংকের কাছে অর্থ জমা দেয়। ডিপোজিটর অর্থ ব্যাংকে জমা দেয়, আর ঋণ গ্রহীতা ব্যাংক আবার ঋণ গ্রহীতাদের কাছে অর্থ প্রদান করে। তাহলে এরা হচ্ছে জমাকারী, এরা হচ্ছে গ্রহণকারী। ঋণ গ্রহীতারা হচ্ছে গ্রহণকারী। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, এখানে ব্যাংক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে সঞ্চয়কারীদের কাছ থেকে আমানত সংগ্রহ এবং ঋণ গ্রহীতাদের ঋণ দেওয়ার প্রদানের মাধ্যমে ব্যাংকগুলি এই বাজারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংকের ট্রেজারি ম্যানেজমেন্ট ফাংশন এই ঋণগুলিকে ঋণযোগ্য তহবিলের দক্ষতার সাথে বরাদ্দ এবং পরিচালনার উপর দৃষ্টি নিবন্ধন করে বা লক্ষ্য রাখে, যাতে ব্যাংক তারল্যতা, লাভজনকতা এবং ঝুঁকির মধ্যে সর্বোত্তম ভারসাম্য বজায় রাখে। তো মোট কথা, এখানে আমাদের ব্যাংক মধ্যস্থতা কারবারি হিসেবে কাজ করে, যেটা ডিপোজিটের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে ইন্টারেস্টের সুদ গ্রহণ করে, এবং সেটা আপনার ঋণ গ্রহীতাদের কাছ থেকে নির্দিষ্ট সুদের হারে সে টাকাটা প্রদান করে। এক্ষেত্রে আমাদের অতিরিক্ত যে আমরা ঋণ গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত যে টাকাটা পাই, যে ডিপোজিটের কাছ থেকে আমরা নিলাম 10% সুদে, ঋণ দিলাম হচ্ছে আমরা 15% সুদে, আমাদের কাছে 5% যে সুদ, এই সুদটা হচ্ছে আমাদের ব্যাংকের আয় হিসেবে পরিগণিত হয়। তাহলে যে সুদের হারে ঋণ গ্রহীতা এবং ঋণদাতার মধ্যে আমাদের অর্থটা আদান প্রদান হয়, সেটা হচ্ছে আমাদের ঋণটা আদান প্রদান হয়, সেটা হচ্ছে আমাদের কাছে ঋণযোগ্য তহবিলের বাজার। এখানে যেটা বলা আছে যে কিভাবে তহবিলের সরবরাহ এবং চাহিদা সুদের হার দ্বারা নির্ধারণ করে, এটা আমাদের অর্থনীতির একটা প্রশ্ন, যে কিভাবে তহবিলের, এর আগে যেটা যেটা আমরা করলাম, কিভাবে তহবিলের সরবরাহ। একটা ব্যাংকের কথা ভাবুন, কিভাবে ব্যাংকে একজন লোক টাকা জমা করে, কি জন্য জমা করে, এবং চাহিদাটা আর একজন কি করে, ঋণ গ্রহণ করে। ব্যাংকে একজন টাকা জমা করে, এই ডিপোজিটর আর এই হচ্ছে লোন গ্রহণ করে আর কি। তাহলে আমরা এরা সুদের হার দ্বারা কিভাবে নির্ধারণ করে, এই জিনিসটা আমাদের এখানে চিত্রের সাহায্যে আমরা দেখাবো, যে ঋণযোগ্য তহবিল বাজারে কিভাবে ঋণের ভারসাম্য সুদের হার এবং পরিমাণ নির্ধারণ হয়। যে ঋণযোগ্য তহবিলের বাজারে কিভাবে ঋণের ভারসাম্য সুদের হার নির্ধারণ হয়। তাহলে আমরা এটা দেখলে আপনারা বুঝবেন, এই সূত্রটা দেখলে আমরা ঋণযোগ্য তহবিলের বাজারটা কি সেই জিনিসটা আমরা ভালো মতো বুঝবো। এখানে যেটা বলা আছে, যে একটি উন্মুক্ত অর্থনীতিতে ঋণযোগ্য তহবিলের বাজার বোঝার জন্য নিম্নের সমীকরণটি দেখানো হলো। সঞ্চয় এস, এটা একটু খুব ভালো মতো একটু মনোযোগ দিবেন, যে সঞ্চয় হচ্ছে এস, সেভিংস, দেশীয় বিনিয়োগ ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, দেশীয় বিনিয়োগ যোগ
নিট দেশীয় বিনিয়োগ NFI। তাহলে আমাদের নিট বিদেশি বিনিয়োগ নন ফরেন নিট ফরেন ইনভেস্টমেন্ট আর এটা। তাহলে আমরা সেভিংস বা সঞ্চয় কাকে বলবো? সেভিংস বা সঞ্চয়টা হচ্ছে এটাই যে আমাদের দেশের লোকজন যেটা বিনিয়োগ করছে, দেশের যে বিনিয়োগটুকু আছে সে বিনিয়োগ প্লাস আমাদের দেশের বাইরের যে বিনিয়োগটুকু আছে, নিট যে বিনিয়োগটুকু আছে সে বিনিয়োগ, এই দুটো মিলে হচ্ছে আমাদের কাছে সেভিংস। এটা এখন আমাদের মাথায় রাখতে হবে। আপনি শুধু ব্যাংকে জমা করে রাখতেছেন, এটা হচ্ছে আপনার ক্ষুদ্র ব্যক্তির ক্ষেত্রে, ক্ষুদ্র একক ব্যক্তির ক্ষেত্রে। কিন্তু দেশীয় ক্ষেত্রে যখন যাবেন, দেশীয় যে মোট বিনিয়োগ আছে, দেশের লোকজন তার চাহিদা মিটিয়ে, তার চাহিদা মিটিয়ে, তার পারিবারিক চাহিদা মিটিয়ে যখন আমি কি করব, আমার কাছে 5 লক্ষ টাকা আছে, 5 লক্ষ টাকা কোনো খাতে বিনিয়োগ করব। সেটা পোল্ট্রি শিল্পে হতে পারে, সেটা কি বলে ডেয়ারি শিল্পে হতে পারে, যে কোনো খাতে বিনিয়োগ করতেছি। কখন বিনিয়োগ করতেছি? যখন আমার একটা উদ্বৃত্ত থাকতেছে, যখন আমার টাকা উদ্বৃত্ত থাকবে সেই ক্ষেত্রেই তো আমি বিনিয়োগ করবো। তাছাড়া অভাব বা আমার কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হলে তো আমি সেটা দিব না, সেটা একটা খরচ করবো না, তাই না? সেটা বিনিয়োগ করবো না। তাহলে এটা হচ্ছে আমাদের দেশীয় বিনিয়োগ, সেটা হচ্ছে আমাদের কাছে দেশীয় বিনিয়োগ। এরকম দেশীয় বিনিয়োগ প্লাস বিদেশি বিনিয়োগ, এই দুটা বিনিয়োগ মিলে হচ্ছে আমাদের কাছে টোটাল সেভিংস, আমাদের একটা দেশের সেভিংস। তা যখন একটি জাতি তার আয় থেকে কিছু সঞ্চয় করে, খেয়াল করুন জাতি, হ্যাঁ, যখন একটা জাতি তার আয় থেকে কোনো কিছু সঞ্চয় করে, তখনই সে সঞ্চয়টি অভ্যন্তরীণ মূলধন ক্রয় বা বিদেশে একটি সম্পদ ক্রয়ের অর্থায়নের জন্য ব্যবহার হতে পারে। এক্ষেত্রে একদিকে ঋণযোগ্য তহবিলের যোগান জাতীয় সঞ্চয় থেকে আসে, অপরদিকে ঋণযোগ্য তহবিলের জাতীয় চাহিদা দেশীয় বিনিয়োগ DI এবং বিদেশি বিনিয়োগ থেকে আসে। তাহলে এখানে এই বিষয়টা একটু বুঝতে আমাদের মনে হয় সমস্যা হলো। এটা খেয়াল করুন যে কিছু সঞ্চয়, এই জিনিসটা কিন্তু আমাদের চিত্রের মাধ্যমে ফুটে তুলব। কিছু সঞ্চয় করে, যখন আমরা যখন কোনো সঞ্চয় করি, তখন সঞ্চয় অভ্যন্তরীণ মূলধন ক্রয়ে আমরা যখন কোনো কিছু সঞ্চয় করবো, সেই সঞ্চয়টা আমাদের দেশে হোক বিদেশে হোক কোনো কিছু ক্রয়ের জন্য ব্যবহার হবে। আমরা ব্যাংকে স্বাভাবিক অর্থে ভাবুন, আপনি যখন ব্যাংকে কোনো কিছু জমা করতেছেন, টাকা 100 টাকা জমা করলেন, তাহলে এই 100 টাকা কি ব্যাংক নিয়ে বসে থাকবে? না, ব্যাংক এখন ঋণ দিবে। সেই ঋণকৃত টাকা নিয়ে সে যাকে ঋণ দিচ্ছে সে উৎপাদন করবে, অথবা সে বিদেশের মাটিতে কোনো কলকারখানা করবে বা কিনবে। এই তো আপনি যে জমা করতেছেন, জমা করার মানে কি? এই মানে এটাই যে ব্যাংক সেই টাকা নিয়ে চুপ করে বসে থাকবে? সেটা চুপ করে বসে থাকবে না। তাহলে ব্যাংক সেই টাকা আপনাকে ইন্টারেস্ট দেবে কি হবে? সেই কথা এখানে বলা আছে যে একটি জাতি তার আয় থেকে কিছু সঞ্চয় করে, তখন সেই সঞ্চয়টি অভ্যন্তরীণ মূলধন ক্রয়, মানে অভ্যন্তরীণ কোনো কাজে ব্যবহার হবে, অথবা বিদেশে একটি কোনো সম্পদ ক্রয়ের অর্থায়নের জন্য ব্যবহার হবে। অর্থাৎ আপনার যে জমাকৃত টাকাটা, সেই জমাকৃত টাকা ব্যবহার করছে, সেটা আপনি করতেছেন না, অন্য কেউ করতেছে। এক্ষেত্রে একদিকে ঋণযোগ্য তহবিলের যোগান জাতীয় সঞ্চয় থেকে আসে। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি? যে আমাদের ঋণযোগ্য তহবিলের যোগান জাতীয় সঞ্চয় থেকে আসতেছে, আমরা যেটা সঞ্চয় করে রাখতেছি ব্যাংকে, সেখান থেকে আসতেছে। অপরদিকে ঋণযোগ্য তহবিলের চাহিদা দেশীয় বিনিয়োগ, মানে আমাদের দেশের যে বিনিয়োগ সেটা, এবং নেট দেশীয় বিনিয়োগ থেকে আসে। তাহলে চাহিদা যোগানের বিষয়টা খেয়াল করুন, যে আমরা যে যোগান দিচ্ছি, মানে আমরা যে 500, 1000 টাকা, 3000 টাকার যে ডিপিএস করতেছি ব্যাংকে, আমরা একটা মূলধনের যোগান দিচ্ছি, মানে আমরা সেভিংস করে রাখতেছি, সঞ্চয় করে রাখতেছি। অপরদিকে সেটা কি হচ্ছে, ব্যাংক আরেকজন লোন দিচ্ছে, সে কি করতেছে, ওই লোনের টাকাটা, মানে আমাদের সেভিংসের টাকাটা তারা নিয়ে বিভিন্ন জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করতেছে। তাহলে আমরা যেমন সরবরাহ করতেছি, তেমনি অন্যজনের কাছ থেকে ব্যাংকের কাছে চাহিদা আসে যে ভাই আমাকে লোন দেন, 5 কোটি টাকা লোন দিলে আমরা দেশে একটা কলকারখানা করব, দেশে একটা কোনো কিছু প্রতিষ্ঠান করব, বা বিদেশে একটা কোনো প্রতিষ্ঠান করব। এইরকম সে কথা বলা আছে যে ঋণযোগ্য তহবিলের চাহিদা আসে দেশীয় বিনিয়োগ অথবা বিদেশে যে বিনিয়োগ করবে এই চাহিদা থেকে আমাদের আসে, সে কথা এখানে বলা আছে। এটা মূলত এই কথা। তো এখানে অনেক কিছু বলা আছে, এটা একটা কথাই আমরা এখানে, এটা যদি আমরা বুঝি তাহলে সব বুঝতে পারবো। ঋণযোগ্য তহবিলের বাজারে যোগান দেওয়া ঋণযোগ্য তহবিলের পরিমাণ এবং চাহিদাকৃত ঋণযোগ্য তহবিলের পরিমাণ প্রকৃত সুদের হারের উপর নির্ভর করে। প্রকৃত সুদের হার বেশি হলে জনগণ সঞ্চয় বেশি করে, এর ফলে ঋণযোগ্য তহবিলের যোগানের পরিমাণ বাড়ে। খেয়াল করুন, এই এক লাইন কিন্তু আমাদের অনেক কিছু
বলে দেই যে সুদের হার যদি বেশি হয় তাহলে আমি কি করবো, লোকজন কিন্তু ডিপিএস বেশি করে, এফডিআর বেশি করে, তাই না? সুদের হার বেশি হলে সে কথা বলা আছে। কিন্তু তখন ফলে ঋণ গ্রহণের ফলে সুদ বেশি দিতে হয়, এর ফলে ঋণ নেওয়ার চাহিদা কমে যায়। তাহলে যখনই আমাদের ঋণের হার বেশি হবে, যখন আমাদের সর্বোচ্চ 12% হারে যখন আমরা ডিপোজিটের উপর সুদ দিব, তখন আমরা ডিপোজিট মানে জমাকারীর পরিমাণ বেশি হবে, এফডিআর করবে, ডিপিএস করবে, বিভিন্ন স্কিম ডিপোজিট করবে। কিন্তু 12% হারে যখন ব্যাংক যখন ডিপোজিট গ্রহণ করবে, তখন ব্যাংককে অবশ্যই 16% বা 18% হারে ব্যাংক ঋণ দিতে হবে। যখনই 18% ঋণ হবে, তখন কিন্তু ঋণ গ্রহীতার পরিমাণ কমে যাবে, কারণ এত হারে ঋণ তখন লোকজন নেবে না। তাহলে দুইটার মধ্যে কিন্তু পারস্পরিক কিন্তু বিপরীত সম্পর্ক রয়েছে। ঋণ গ্রহীতা এবং ডিপোজিটর দুটো আমাদের পারস্পরিক যে সুদের হারটা, এই সুদের হারটা বিপরীত সম্পর্ক রয়েছে, যে সুদের হার বেশি হলে মানুষজন জমা করে, সুদের হার যদি কম হয় মানুষজন কম ঋণ নেবে। তাহলে এই সুদের হারটা এমন একটা পর্যায়ে আসবে, যে পর্যায়ে সহনীয় পর্যায়ে, যেটা যে হারে ডিপোজিটর জমা করবে এবং ওই হারে আমাদের সম্মত হবে, আর ওই নির্দিষ্ট হারে লোন গ্রহণ করতে সম্মত হবে, এইরকম একটা হারে নেমে আসবে। তাহলে এখানে সুদের হার কম হলে জনগণ সঞ্চয় কম করে, ফলে ঋণযোগ্য তহবিলের যোগান কমে যায়। কিন্তু তখন ঋণ গ্রহণের ফলে কম সুদ দিতে হয়, এর ফলে ঋণের নেওয়ার চাহিদা বেড়ে যায়। যে কথাটা বললাম, সুদের হার যদি কম হয় তাহলে জনগণ সঞ্চয় কম করবে, আর আমাদের কি হবে, ঋণ গ্রহণ বেশি হবে, কারণ ঋণের সুদের হার কম দিতে হয়, আর জমা হলে সুদের হার কমটা, তার সঞ্চয়টা মানে ইন্টারেস্টটা কম পায়, এরকম কথা এখানে বলা আছে। তাহলে এই কথাটাই ঘুরে ফেলছে, এখানে অনেকবার বলা আছে, এগুলো এত কিছু পড়ার দরকার নাই। মোট কথা যে সুদের হার যদি আমাদের কম হয় তাহলে ডিপোজিটর কম জমা করবে, ঋণের চাহিদা বেড়ে যাবে। সুদের হার যদি বেশি হয়, ডিপোজিটর বেশি জমা করবে, ঋণ গ্রহীতার চাহিদাটা কমে যাবে। তাহলে এখানে ভারসাম্যপূর্ণ সুদের হারটা কি? এখানে বলছে ভারসাম্যপূর্ণ সুদের হার হচ্ছে যে সুদের হারে ডিপোজিটর জমা করবে কোনো আপত্তি থাকবে না, আবার ঋণ গ্রহীতার মানে ইন্টারেস্ট দিবে, সেখানে কোনো আপত্তি থাকবে না, সেটা হচ্ছে ভারসাম্য সুদের হার। ঋণযোগ্য তহবিলের যোগান এবং চাহিদার ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ ভারসাম্য সুদের হার লোকেরা যে পরিমাণ সঞ্চয় করতে চায় তা বিদেশি বিনিয়োগ এবং নেট বিদেশি বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিমাণের সমান। এখানে যেটা বলা আছে, এই চিত্রে যেটা বলা আছে, বিষয়টা ব্যাখ্যা এরকম, যে চিত্রে ও এক্স অক্ষে আমাদের ঋণযোগ্য চাহিদা এবং যোগানের পরিমাণ, এখানে চাহিদা এবং যোগানের পরিমাণ কি হবে এখানে দেখাবো, আর ওই ওয়াই অক্ষে আমাদের সুদের হার থাকবে, ওয়াই অক্ষে আমাদের সুদের হার থাকবে। তাহলে আর এখানে আমাদের এই ডিডি যেটা দেখতেছি, এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা, যেটা এখানে আমরা পড়ে আসলাম, মানে ঋণের চাহিদা বা আমাদের জমা করা চাহিদা এবং বা ঋণের চাহিদা বোঝাবে, এটাকে একসঙ্গে চাহিদা রেখা। আর এসএস যেটা হচ্ছে, এটা হচ্ছে যোগান রেখা। এই যোগান রেখা এটা হচ্ছে মূলত জমা করা বোঝাবে, আর চাহিদা রেখা যেটা হচ্ছে, এটা হচ্ছে ঋণের চাহিদা, ঋণ, এটা একটু মনে রাখেন, তাহলে আমাদের কাছে বুঝতে সহজ হবে। তাহলে যোগান রেখা হচ্ছে আমাদের কাছে ডিপোজিটকে টাকা জমা করে যারা ব্যাংকে, ডিপিএস এফডিআর করে যারা, তারা, আর ঋণ গ্রহণকারী যেটা, এটা আমাদের চাহিদা তারা বুঝাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে ওএক্স অক্ষে ঋণযোগ্য চাহিদা এবং যোগানের পরিমাণ, এবং ওয়াই অক্ষে সুদের হার দেখানো হয়েছে। ডিডি চাহিদা রেখা এবং এসএস যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করে, এই যে আমাদের দুটা রেখা আছে পরস্পর ই বিন্দুতে ছেদ করে, তাহলে ই বিন্দুতে ছেদ করে, ফলে ই বিন্দুতে চাহিদা যোগানের পরিমাণ সমান হয়েছে। ই বিন্দুতে চাহিদা যোগানের পরিমাণ সমান ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু, ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। ই বিন্দুতে ও আর সুদের হারে, এই ই বিন্দুতে এই সুদের হারে আমাদের চাহিদা এবং যোগানের পরিমাণ, আমাদের এই যে সুদের হার, আমাদের সুদের হারটা কি, এই যে এখান থেকে উপর দিকে আস্তে 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 উঠে যাবে, তাই না? তাহলে এই যে সুদের হারটা কি পরিমাণ দাঁড়ালো, সুদের হারটা দাঁড়ালো হচ্ছে আমাদের এই ও থেকে আর পর্যন্ত, এই সুদের হারে লোকজন আমাদের ডিপোজিটও রাখবে, আমাদের চাহিদা মানে লোনের চাহিদা
স্থির থাকবে, ডিপোজিটও মানুষ সমানভাবে করবে, মানে এই হারে আমাদের চাহিদা এবং যোগান, ঋণের চাহিদা এবং যোগান সমান। তাহলে এখন এখানে বলা আছে যে ফলে চাহিদা ও যোগানের পরিমাণ হবে ও কিউ। এই যে ও কিউ যেটা চাহিদা ও যোগানের পরিমাণ, এই যে ও থেকে কিউ পর্যন্ত আমাদের চাহিদা যোগানের রেখার দিকে এই পরিমাণ হচ্ছে আমাদের চাহিদা যোগানের পরিমাণ। মানে আমাদের চাহিদা এবং যোগান সমান হবে পরস্পর আমরা যখন ইন্টারেস্ট রেট, যখন সুদের হার যখন আমাদের কত হবে, এই ওয়ার পর্যন্ত যখন আমার সুদের হার হবে, এই ওয়ার পর্যন্ত সুদের হারই হচ্ছে আমাদের চাহিদা ও যোগানের পরিমাণ সমান। কারণ এই ওয়ারটা যদি আমরা সমান্তরালভাবে টানি, তাহলে চাহিদা রেখার এবং যোগান রেখার ই বিন্দুতে যে দুটা বিন্দু রয়েছে, অর্থাৎ আমাদের ঋণ গ্রহণকারী এবং জমা প্রদানকারী, জমা দানকারী এবং ঋণ গ্রহণকারী দুটা যে রেখা আছে, দুটা রেখা পরস্পর ই বিন্দু ছেদ করে, ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। এই বিন্দুতে আমাদের যে সুদের হার ওয়ার, এই ওয়ার বিন্দুতে আমাদের ও কিউ পরিমাণ চাহিদা যোগানের পরিমাণ স্থির। এখানে যখনই আমাদের চাহিদার পরিমাণ, ঋণের সুদের হার যখন বেড়ে দিব আমরা, কোনো ব্যাংক যখন সুদের হার যখন বেড়ে দিবে বা সুদের হার যখন আমাদের গ্লোবালি যখন সুদের হার আমাদের বেড়ে যাবে, তখন কি দেখা যাচ্ছে, তখন যখন সুদের হার বেড়ে যাবে তখন চাহিদা এখানে, ঋণের চাহিদা এখানে এখানে ছেদ করতেছে, তখন চাহিদা হয়ে যাচ্ছে কত, এম। তখন আমাদের এই চাহিদা হয়ে যাচ্ছে এম, মানে এই পরিমাণ চাহিদা হয়ে যাবে। কিন্তু তখন এটা যদি সমানভাবে টানি, তাহলে এখানে আসে লাগবে, এনে আসে লাগবে। তখন আমাদের যোগানের পরিমাণ বেশি, অর্থাৎ যোগানের পরিমাণ এত এতগুলো লোকজন করবে আমাদের। তাহলে এখানে যোগান রেখা মানে কি, জমা করবে। সুদের হার যখনই বেড়ে যাচ্ছে, এই জমাকারীর পরিমাণ আমাদের এদের পর্যন্ত আসতেছে, মানে আমাদের চাহিদা রেখার এই পর্যন্ত, মানে চাহিদা কম, এইটুকু হচ্ছে চাহিদা। আর তখন যোগানের পরিমাণ হচ্ছে এই পর্যন্ত, এন পর্যন্ত, মানে যোগানের পরিমাণটা বেশি, ডিপোজিটও জমা করে বেশি, এই যে জমা এস এস, এটা হচ্ছে জমা, জমা করে বেশি, তখন হচ্ছে চাহিদা কম। আবার যদি সুদের হার যদি কমিয়ে দেই আমাদের ভারসাম্য বিন্দু থেকে, এই আর থেকে যদি কমিয়ে আবার আরো আর টুতে আসে, তাহলে কি হবে, আমাদের যখন সুদের হার কমে যাবে তখন আমাদের এই যে জমাকারী পরিমাণ কমে যাচ্ছে, এইটুকু হচ্ছে জমাকারী পরিমাণ। আর তখন আমাদের চাহিদার পরিমাণ, ঋণের চাহিদার পরিমাণ বেড়ে যাবে, কখন এই এখানে আসবে। চাহিদা আগে ছিল কখন, চাহিদা ছিল আমাদের এইটুকু ছিল আমাদের চাহিদা আগে ছিল। এখন যখন আমরা নামিয়ে দিয়েছি, যখন সুদের হারটা কমিয়ে দিয়েছি, তখন ঋণের চাহিদা বেড়ে গেছে বা জমার পরিমাণ কমে গেছে। তাহলে যখন জমার পরিমাণ কমে যাবে তখন আমাদের ব্যাংক আর্থিক দিক থেকে সমস্যায় পড়ে যাবে, যে আমাদের এখানে যোগানের পরিমাণ কম কিন্তু ঋণের চাহিদা বেশি। তখন আমাদের পর্যাপ্ত ঋণ দেওয়ার জন্য আমাদের চাহিদা মানে নগদ ফিজিক্যাল টাকাটা থাকবে না। সে কথা এখানে বলা আছে যে এই যে এখানে দুটা রেখা করা আছে, মানে দুটা চিহ্ন করা আছে, একটা হচ্ছে এই যে নীল একটা রং দেওয়া আছে, আর একটা আছে লাল রং। নীল রঙে যেটা দেওয়া আছে, এখানে আমরা এই নীল রংটা দ্বারা আমরা উদ্বৃত্ত বোঝাচ্ছে যে আমাদের আমাদের ঋণের যারা ডি বিন্দুতে আছে, চাহিদা যারা ঋণ নিবে তাদের পরিমাণ কম। আর যারা এই যে এত এত বড় পরিমাণ, এদূর পরিমাণ হচ্ছে আমাদের কাছে কি, আমাদের জমাকারীর পরিমাণ যখন সুদের হার বেশি, তাহলে আমাদের এতটুকু অংশ উদ্বৃত্ত থেকে যাবে অর্থনীতিতে, আমাদের ব্যাংকে এতদূর পরিমাণ উদ্বৃত্ত থেকে যাবে। আমরা ঋণ কাকে দেবো এই পাবো না আমরা, মানে আমাদের অর্থটা হচ্ছে আমরা ঋণ হিসেবে কাউকে দিব, যেটা আমরা গ্রহণ করেছি, আমরা যেটা লোকজনের কাছ থেকে ডিপোজিট নিয়েছি, সেই টাকাটা উদ্বৃত্ত থেকে যাবে, আমরা ঋণ দিতে পারবো না। আবার সুদের হার যদি কমে আসে, তাহলে কমে আসলে আমরা ঋণ দেওয়ার মতো লোকজন খুঁজে পাবো। আমরা এত এই লাল কালিতে যেটা আছে সেটা ঋণ দেওয়ার মতো লোকজন খুঁজে পাবো, বাট আমরা আমাদের কাছে যথেষ্ট তহবিল থাকবে না, আমরা ডিপোজিটর পাবো না। আমরা সুদের হার কমের জন্য লোকজন কি করবে, জমা করবে না, ওই রকম জমা করবে না, লোকজন কি হচ্ছে কম পরিমাণ জমা করবে। আর তখন চাহিদা বেশি থাকবে, কি চাহিদা, ঋণের চাহিদা বেশি থাকবে। তাহলে আমাদের এই ভারসাম্য বিন্দু থেকে এই নিচের পর্যন্ত এইটুকু হচ্ছে লাল অংশ করা আছে, এই অংশ আমাদের ঘাটতি থাকবে। তখন কি হবে, আস্তে 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 সুদের হার বেড়ে যাবে, বেড়ে যা আর্থে যা স্থায়ী হবে। আবার আরেকটা যখন বেশি থাকবে, তখন উদ্বৃত্ত থাকবে, তখন আস্তে 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 কমে আবার আর বিন্দুতে আসবে। এই জন্য এখানে বলা আছে যে সুদের হার যদি আমাদের বেশি হয়, তাহলে আমাদের আহ চাহিদাটা চাহিদাটা কমে যাবে কিন্তু ডিপোজিটের পরিমাণ বেড়ে যাবে। এর ফলে কি হবে, সুদের হার আস্তে আস্তে কমে আর বিন্দুতে নেমে আসবে। আবার সুদের হার যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে ঋণ নেওয়ার চাহিদাটা বেড়ে যাবে কিন্তু জমার পরিমাণটা কমে যাবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের সংকট দেখা দেবে, অর্থের সংকট দেখা দিবে। তখন আমরা কি করবো, আস্তে 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 সুদের হারটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে আরতে স্থাপন হবে। এই আর বিন্দুতেই হচ্ছে ওয়ার বিন্দুতে, এই আর বিন্দুতে হচ্ছে আমাদের কাছে ভারসাম্য সুদের হার। এই বিন্দুতে আমাদের চাহিদা এবং যোগানের পরিমাণ স্থির থাকবে, সে কথা এখানে বলা আছে। সেটা এখানে এত কিছু কাহিনী করে এই কথাটাই এখানে বুঝবেন, এটা আর পড়লাম না। তাহলে ভারসাম্য সুদের হার হচ্ছে আমাদের কত,
এ ওয়ার, এটা কিভাবে পালাম? চাহিদা যোগান রেখার যে বিন্দু ছেদ করবে সে বিন্দু সোজাভাবে আমরা এই সুদের হারের দিকে টানবো। এখানে আর দিতে পারেন, ছোট হাতে আর দিতে পারেন, আই দিতে পারেন, আই দিতে পারেন, হ্যাঁ, ইন্টারেস্ট রেট যেটা দেন না কেন, এখানে যে কোনো কিছু চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আর এদিকে যে সমান্তরালভাবে যেটা চলবে সেটা ঋণযোগ্য চাহিদা এবং যোগানের পরিমাণ আমরা এখানে দেখব। আচ্ছা, তো এটা একটু দেখে নেবেন। তারপর আছে হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স অ্যাকাউন্ট। মাইক্রো ইকোনমিক্স অর্থনৈতিক সামষ্টিক অর্থনৈতিক হিসাব। সামষ্টিক অর্থনৈতিক অ্যাকাউন্টগুলি পরিসংখ্যানগত ডেটা এবং সূচকগুলি একটি বিস্তৃত সেটকে বোঝায় যা একটি দেশ বা অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক কর্মক্ষমতা এবং কাঠামোর একটি চিত্র প্রদান করে। এই অ্যাকাউন্টগুলি জাতীয় তো অত বেশি জটিল ইয়া না, এটা আমাদের আসার সম্ভাবনা খুব কম আছে। আচ্ছা, তো এই প্রশ্নটা যেহেতু ভালো, আমাদের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ইকোনমিক্সের জন্য এখানে দিয়েছে। তাহলে সামষ্টিক অর্থনৈতিক অ্যাকাউন্টগুলি পরিসংখ্যানগত ডেটা এবং সূচকগুলির একটি বিস্তৃত সেট বোঝায় যেটা দেশ এবং অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক কর্মক্ষমতা এবং কাঠামোর চিত্র প্রদান করে। এই অ্যাকাউন্টগুলি সাধারণত জাতীয় পরিসংখ্যানগত সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক দ্বারা সংকলিত হয় এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ এবং পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম হিসেবে বা উপকরণ হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, তারপরে প্রধান সামষ্টিক অর্থনৈতিক হিসাবগুলির মধ্যে রয়েছে, আমরা যারা ইয়াকে যেটা দেখলাম এর আগে, মনে আছে আপনাদের, ইকোনমিক্সে দেখছি আমরা, আমাদের টিএফএফ-এ দেখছি যে এখানে জাতীয় আয় হিসাবগুলির মধ্যে রয়েছে জাতীয় আয়ের হিসাব, যেমন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি, যা অর্থনীতি উৎপাদিত পণ্য এবং পরিষেবার মোট মূল্য পরিমাপ করে। কর্মসংস্থান এবং শ্রমের বাজার সূচক, যেমন বেকারত্বের হার, মূল্য স্তরের সূচক, এবং কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই, যা মুদ্রাস্ফীতি পরিমাপ করে। বাহ্যিক খাতের সূচক, যেমন অর্থ প্রদানের ভারসাম্য, যা দেশের আন্তর্জাতিক লেনদেন ট্র্যাক করে। এই অ্যাকাউন্টগুলির নীতি নির্ধারক, গবেষক এবং বিশেষজ্ঞদের, অর্থাৎ অর্থনৈতিক পরিসংখ্যান হিসাব হলে এটা এটা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো সংস্থার হিসাব নয়, এটা হচ্ছে সামগ্রিক একটি দেশের হিসাব, যেটা যে সূচকগুলি দ্বারা যে সূচকগুলো একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মক্ষমতা এবং কাঠামোটা চিত্র, মানে কিভাবে রয়েছে দাঁড়িয়ে রয়েছে সেটা প্রকাশ করে। এই সামষ্টিক অর্থনৈতিক হিসাবগুলো বিভিন্ন রকমের আমাদের রয়েছে, যার মধ্যে আমাদের জাতীয় আয়ের হিসাব, জাতীয় আয়ের হিসাব, কর্মসংস্থানের হিসাব আমাদের আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স হিসাব ইত্যাদি। ম্যাক্রো অ্যাকাউন্ট হলো একটি জাতির জন্য, এটা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য না, জাতির জন্য অর্থনৈতিক তথ্য সংকলন, ন্যাশনাল অ্যাকাউন্টিং নামে পরিচিত, যেটা দেশের অর্থনৈতিক কর্মক্ষমতা এবং উন্নয়নের ট্র্যাকিং বা পূর্বাভাসের জন্য ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই যেটা খুবই ইম্পর্টেন্ট বলতে মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রশ্নটা এখানে থাকার ইয়া না, অতটা বেশি ট্রেজারির ক্ষেত্রে বেশি ইয়া না, ইম্পর্টেন্ট না। তবে অন্যান্য বিষয় যেমন ইকোনমিক্সের জন্য ইম্পর্টেন্ট, আপনার হচ্ছে ইকোনমিক্সের জন্য মূলত এই প্রশ্নটা। তো সামষ্টিক অর্থনৈতিক হিসাবগুলো কি কি, এখানে হিসাব সমূহ আমাদের দেওয়া আছে। এক নম্বর হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যান্ড প্রোডাক্ট অ্যাকাউন্ট, ন্যাশনাল ইনকাম অ্যান্ড প্রোডাক্ট অ্যাকাউন্ট। তারপর আছে গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। তারপর আছে পেমেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, অর্থাৎ এর আগে যেটা আমরা দেখলাম ব্যালেন্স অফ পেমেন্ট, যেটা দেখলাম ব্যালেন্স অফ পেমেন্ট, এটা আমরা এবার ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট, পেমেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স, তারপরে আছে মনিটারি অ্যাকাউন্ট, এই চারটি আমাদের এখানে ব্যবহার হয়। তো ন্যাশনাল ইনকাম অ্যান্ড প্রোডাক্ট অ্যাকাউন্ট, তো ন্যাশনাল ইনকাম অ্যান্ড প্রোডাক্ট অ্যাকাউন্ট নিফা, এই অ্যাকাউন্ট হলো একটি সিস্টেম যা দেশের অর্থনৈতিক ক্রিয়াকলাপ পরিমাপ করে। তারা একটি অর্থনীতির মধ্যে উৎপাদন, আয় এবং ব্যয় ট্র্যাকিং এর জন্য এবং ব্যয় বিশ্লেষণের জন্য ব্যাপক কাঠামো প্রদান করে। নিপা বিভিন্ন ব্যবস্থা অন্তর্ভুক্ত করে, যেমন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যা একটি দেশের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের সীমানার মধ্যে বা দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য এবং পরিষেবার মূল্যকে প্রতিনিধিত্ব করে।
তারপরে আছে গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট জিএফএ, যে সরকারি আর্থিক অ্যাকাউন্টগুলো এখানে পরিচালনা করে বা এর উপর ফোকাস করে। মূলত আমরা যদি পার্থক্যটা দেখি, ন্যাশনাল ইনকাম প্রোডাক্ট এখানে একটি দেশের সামগ্রিক সামগ্রিক যে জাতীয় আয়, সামগ্রিক দেশের জনগণের জন্য যে আয়টা আছে, সে আয়টা এখানে আমাদের অন্তর্ভুক্ত করে, কার্যকলাপগুলো এখানে অন্তর্ভুক্ত করে। আর গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এখানে শুধু আমাদের সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠানের হিসাবগুলো এখানে আমরা প্রকাশ করে থাকি। আর পেমেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে আমাদের বৈদেশিক লেনদেনে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে বস্তুগত অবস্তুগত দ্রব্য সামগ্রী আমরা নিয়ে আসি, তার যে হিসাবগুলো, সেই হিসাবগুলো এখানে আমরা দেখি। যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে বস্তুগত অবস্তুগত যে সকল দ্রব্য আমরা বিদেশ থেকে আমদানি করি, রপ্তানি করি, আমদানি রপ্তানির যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্স গুলা এখানে আমাদের লিপিবদ্ধ করা থাকে। আর মনিটারি অ্যাকাউন্টসের মধ্যে একটি দেশের যে অর্থনৈতিক অর্থ সংক্রান্ত যে অর্থের সরবরাহ এবং অর্থের চাহিদা যোগানের যে পরিমাপগুলো, সেই পরিমাপগুলো আমাদের মনিটারি অ্যাকাউন্টসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আমাদের এই 4 ধরনের হিসাব এখানে দেখানো হয়। ন্যাশনাল পেমেন্টের মধ্যে জাতীয় আয়, এর মধ্যে গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের মধ্যে সরকারি যে অফিস আদালত রয়েছে, সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর এখানে হিসাবগুলো লিপিবদ্ধ করা হয়। পেমেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, সাধারণত 1 বছরে একটি মানে অদৃশ্যমান যত বস্তুগত অবস্থাগত সম্পদ আমদানি রপ্তানি হয়, সেই আমদানি রপ্তানি হিসাবগুলো এখানে আমাদের লিখতে হয়। আর হচ্ছে মনিটারি অ্যাকাউন্টের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের অভ্যন্তরে যে অর্থের সরবরাহ এবং চাহিদা সম্পর্কিত যে হিসাব নিকাশ রয়েছে, সেই হিসাব নিকাশগুলো আমাদের এখানে মনিটারি অ্যাকাউন্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো এভাবে আমরা প্রতিটি জি। আর ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট, এটা যারা ট্রেড ফাইন্যান্স করতেছেন, টিএফএফই করতেছেন, এটা অলরেডি আলোচনা করা হয়েছে, তাদের কাছে এটা খুবই সুবিধাজনক হবে। টিএফএফই সাবজেক্ট যারা আছে, আর আগের ক্লাস যারা করে, তাদের কাছে খুবই আলোচনা হয়েছে, যারা করেনি তাদের কাছে এটা একটু জটিল লাগবে। তো টিএফএফই তে আমরা কিন্তু এটা বিস্তারিত আলোচনা করেছি, এবং সেই আলোচনা আবার এখানে এসেছে। এখানে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে যে সকল দৃশ্যমান অদৃশ্যমান বস্তুগত এবং অবস্থাগত দ্রব্য সামগ্রী আমরা দেশের বাইরে থেকে আমদানি করি এবং রপ্তানি করি, সেই হিসাবগুলো এখানে লিপিবদ্ধ করি। হ্যাঁ, সেই হিসাবগুলো আমরা ব্যালেন্স অফ পেমেন্টে আমরা লিপিবদ্ধ করি। তো ব্যালেন্স অফ পেমেন্টের জন্য আমাদের তিন ধরনের মেজর ক্যাটাগরি রয়েছে, 3 ধরনের মেজর অ্যাকাউন্ট রয়েছে। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। তো কারেন্ট অ্যাকাউন্টে একটা দেশের আমদানি অ্যাকাউন্ট পণ্য এবং পরিষেবা আমদানি রপ্তানি আয়ের প্রবাহ, যেমন মজুরি, লভ্যাংশ, সুদ এবং একতরফা স্থানান্তর। তাহলে কারেন্ট অ্যাকাউন্টে আমাদের আমদানি এবং রপ্তানির যে আয়ের প্রবাহ রয়েছে, আয় এবং ব্যয়ের প্রবাহ রয়েছে, সেই প্রবাহগুলো আমাদের এখানে দেখানো হয়। এখানে অনেকগুলো দেওয়া আছে: বাণিজ্যের ভারসাম্য, আয়ের পরিষেবার ভারসাম্য, আয়ের ভারসাম্য, তারপরে আছে কারেন্ট ট্রান্সফার। তাহলে এখানে এতগুলো লিখতে যাবো না, এতগুলো লিখতে গেলে সমস্যা, আমরা এতগুলো লিখতে পারবো না। কারেন্ট অ্যাকাউন্টে আমরা নির্দিষ্ট সময়ে বস্তুগত এবং অবস্থাগত দ্রব্য সামগ্রী পণ্য সেবা আমদানি রপ্তানি যে আয়ের প্রবাহ এবং ব্যয়ের প্রবাহগুলো আমাদের এখানে দেখা হয় কারেন্ট অ্যাকাউন্টে। আর মূলধন অ্যাকাউন্টে আমাদের মূলধন অ্যাকাউন্ট অউৎপাদিত এবং অআর্থিক সম্পদের মূলধন স্থানান্তর এবং লেনদেন রেকর্ড করে এটি উত্তরাধিকার, উপহার, ঋণ ক্ষমা এবং মৌকুফ, অউৎসাহিত প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত মূলধন স্থানান্তর অন্তর্ভুক্ত। মূলধন অ্যাকাউন্টে সাধারণত তুলনামূলক ছোট হয় এবং প্রায় আর্থিক অ্যাকাউন্টের সাথে মিলিত হয়। তো এটা একটু অন্যভাবে লেখা আছে। এটা হচ্ছে ট্রেড ফাইন্যান্সের, যাদের ট্রেড ফাইন্যান্স আছে, সেই ট্রেড ফাইন্যান্স এটা ভালো মতো লেখা আছে। এখন এটা একটু দেখ,
এই যে ব্যালেন্স অফ পেমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ব্যালেন্স অফ পেমেন্টের হিসাবটা ওখানে কিন্তু করতেছে। এখানে সুন্দরভাবে লেখা আছে কারেন্ট অ্যাকাউন্ট, পণ্য পরিষেবা, কারেন্ট অ্যাকাউন্টের যে কথাটা ওখানে লেখা আছে যে চলতি হিসাবে দেশমান অদেশমান আমদানি রপ্তানি আয় অন্তর্ভুক্ত করা হয়, এটুকু লিখবেন। কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে রয়েছে পণ্য পরিষেবা, প্রাথমিক আয় এবং মাধ্যমিক আয়। এখানে সেটা আমরা দেখেছি মূলধনের মধ্যে আমাদের মূলধন অ্যাকাউন্টের মধ্যে কি কি সরি এই যে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি কি রয়েছে, বাণিজ্য ভারসাম্য, পণ্য পরিষেবা, আয়, আয়ের ভারসাম্য, কারেন্ট ট্রান্সফার, এরকম। তো যাদের কাছে এই টিএফএপি যাদের আছে তারা এখান থেকে একটু দেখে নেবে, তাহলে আপনাদের কাছে সুবিধা লাগবে। তাহলে কারেন্ট অ্যাকাউন্টে দেশমান অদেশমান আমদানি রপ্তানি করা হয়। আর এখানে দ্বিতীয় মূলধন অ্যাকাউন্ট, মূলধন অ্যাকাউন্টে এখানে আমাদের মূলধন অ্যাকাউন্টের কথা বলা আছে, কিন্তু এটি মূলধন অ্যাকাউন্ট। মূলধন অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে বলা আছে যে লেনদেন উদ্বৃত্তে মূলধনী খাতে স্বল্প এবং দীর্ঘমেয়াদী মূলধন আগমন এবং নির্গমনের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে। কোন দেশে মূলধনের আগমন ঘটলে তা লেনদেন উদ্বৃত্ত পাওনাদার দিকে এবং মূলধনের বহির্গমন ঘটে তা উদ্বৃত্ত পথে দেনার দিকে অন্তর্ভুক্ত হয়। এইটুকু আমরা লিখবো। মূলধনী খাতে যে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে আগমন নির্গমন হয় সেটা হচ্ছে আমাদের এই মূলধনী অ্যাকাউন্টে আমরা লিপিবদ্ধ করি। আর আর্থিক খাতে আমাদের যেটা বলা আছে, আর্থিক খাতে এখানে বলা আছে যে এই উপাদানটি একটি দেশের বাসিন্দা বাকি বিশ্বের মধ্যে আর্থিক সম্পদ এবং দায় জড়িত সমস্ত লেনদেন রেকর্ড করে, যাতে সরাসরি বিনিয়োগ অর্থাৎ একটি দেশের যতগুলো হিসাব আছে, শুধু দেশমান অদেশমান না, যতগুলো হিসাব আছে একটা দেশ আর একটা দেশের সাথে যত ধরনের হিসাব আছে সবগুলো হিসাবে এখানে লিপিবদ্ধ করে আর্থিক অ্যাকাউন্টে। এই আর্থিক অ্যাকাউন্টের মধ্যে সবগুলো হিসাবে লিপিবদ্ধ করা থাকে। যে একটি দেশের বাসিন্দা এবং দেশের বাইরে যে জনগণ আছে সবগুলোই হিসাবই আমাদের এর মধ্যে এই আর্থিক অ্যাকাউন্টের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি। তাহলে মূলধন অ্যাকাউন্টটা হলো কি, সরি কারেন্ট অ্যাকাউন্টটা কি? কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে শুধুমাত্র বস্তুগত অবস্থাগত দ্রব্য সামগ্রীর হিসাব নিকাশ রাখা হয়, সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট। মূলধন অ্যাকাউন্ট হচ্ছে আমাদের একটা দেশের যে জনগণ মানে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে মূলধনের আগমন এবং নির্গমন হয় সেটা আমাদের এই মূলধন অ্যাকাউন্ট আমরা দেখাই। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট হচ্ছে একটি দেশের জনগণ এবং দেশের বাইরের জনগণ কর্তৃক আমাদের যে হিসাব নিকাশগুলো লিপিবদ্ধ থাকে এই হিসাবগুলো হচ্ছে আমাদের আর্থিক অ্যাকাউন্টে লিপিবদ্ধ করা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের তিনটা অ্যাকাউন্টের মধ্যে আমাদের পার্থক্য, মানে তিনটা অ্যাকাউন্টের সংগত বিবরণ, ব্যালেন্স অফ পেমেন্ট এবং ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে দেখান। এবং এটা অনেক অধ্যায় আছে, অনেক কটা অধ্যায় আছে ব্যালেন্স অফ পেমেন্টে কথাটা। আমাদের ইকোনমিক্সে আছে, ট্রেড ফাইন্যান্সে আছে, ট্রেজারি ম্যানেজমেন্টে আছে, এরকম অনেক কটা অধ্যায়ও এটা দেওয়া আছে আমাদের। সরকারি লেনদেনে কিছু আমাদের বর্ণনা দিতে বলছে। রাজস্ব, অনুদান, ব্যয়, নেটঋণ, অর্থায়ন। আচ্ছা, এটা লিখবো না। স্মার্ট রেট, প্রতি 6 মাসের গড় সুদ হার হচ্ছে স্মার্ট রেট। ট্রেজারি বিলের 6 মাসের গড় হারের ভিত্তিতে স্মার্ট রেট হিসাব করা হয়। যে পদ্ধতিতে উপর ভিত্তি করে এখন ঋণের সুদ নির্ধারিত হচ্ছে সেটি হলো স্মার্ট রেট। 6 মান্থ মুভিং এভারেজ রেট অফ ট্রেজারি বিল হিসেবে পরিচিত। স্মার্ট রেটের যে সংক্ষিপ্ত যে পুরো নামটা হচ্ছে কি 6 মান্থ মুভিং এভারেজ রেট। এ হচ্ছে আমাদের স্মার্ট 6 মান্থ এভারেজ 6 মান্থ মুভিং এভারেজ রেট অফ ট্রেজারি, হচ্ছে স্মার্ট রেট। প্রতি মাসের প্রথম তারিখে বাংলাদেশ ব্যাংকের স্মার্ট রেট জানিয়ে দেয়। এর সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলো সর্বোচ্চ 3% হারে মার্জিন বা সুদ যোগ করে ঋণ দিতে পারে। তাহলে প্রতি মাসের প্রথম তারিখে বাংলাদেশ ব্যাংক স্মার্ট রেট জানিয়ে দেয়। হুইসেল ব্লোয়িং এটা আমাদের টিকার জন্য বেশ ইম্পর্টেন্ট। হুইসেল ব্লোয়িং বলতে একটি প্রতিষ্ঠানের মধ্যে একজন কর্মচারী বা অভ্যন্তরীণ ব্যক্তি যে সংস্থার মধ্যে অবৈধ অনৈতিক বা অনুপযুক্ত কার্যকলাপ সম্পর্কে প্রতিবেদন বা তথ্য প্রকাশ করে। তাহলে আপনি হুইসেল ব্লোয়িং বলতে কি বুঝি, যে কোনো
ওই ব্যক্তিকে বোঝায়, হুইসেল ব্লোয়িং বলতে কোনো অসৎ ব্যক্তিকে বোঝায় যে ওই প্রতিষ্ঠানের একজন কর্মচারী বা অভ্যন্তরীণ কোনো ব্যক্তি ওই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো অনৈতিক কাজ বা অনুপযুক্ত কাজগুলো প্রকাশ করে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হুইসেল ব্লোয়িং। এটা আমাদের টিকে আসতে পারে ব্যাংকিং সেক্টরের প্রেক্ষাপটে। তারপরে আপনি এখানে এই কথা যদি জানেন তাহলে এটা পুরোটা বানিয়ে লিখতে পারবেন। তো এই মিলে হচ্ছে আমাদের এই আজকে ট্রেজারি ম্যানেজমেন্টের এই পার্টের পরিসমাপ্তি। আমরা ট্রেজারি ম্যানেজমেন্ট কিন্তু অবশ্যই লাস্টের যে আজকে ক্লাসে যে আলোচনা, এই আলোচনাগুলো একটু কম ইম্পর্টেন্ট, আগের যে আলোচনাগুলো এই আলোচনাগুলো বেশি ইম্পর্টেন্ট। আর আজকে কিছু টিকার বিষয়গুলো আলোচনা করেছে, যে স্মার্ট রেট, হুইসেল ব্লোয়িং, এগুলো কিন্তু টিকাতে আসে। আর সরকারি আর্থিক বিবরণীতে কর্মক্ষমতা, এই প্রশ্ন এই অধ্যায়ে আমাদের এখানে শেষ করব। আমরা পরের অধ্যায়ে আমরা যাব। পরের অধ্যায়ে আমাদের 2 নম্বর অধ্যায়ে হচ্ছে, না সরি, এটা তো ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের 2 নাম্বার মানি মার্কেট। মানি মার্কেট নিয়ে আমরা এখানে আলোচনা করব। মানি মার্কেটে এখানে প্রশ্ন আলোচনা করা আছে, ছোট সিলেবাস। এই অধ্যায়ে সিলেবাসটা অনেক ছোট। অর্থ কি, অর্থ কি থেকে শুরু হবে আমাদের 11-12টা প্রশ্ন, এখানে 12টা প্রশ্ন আছে। এই প্রশ্ন অধ্যায়টা আমরা আগামী দিন দেখবো। এখন কয়টা বাজে? এখন 11টা 6 বাজে। আগামী দিন দেখবো এখান থেকে। অধ্যায় ছোট আছে এবং সহজ অধ্যায় এটা আছে। হ্যাঁ, আর এখান থেকে প্রশ্ন থাকবেই, সহজ অধ্যায় এখান থেকে প্রশ্ন থাকবে। এই অধ্যায়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে তাহলে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।